আমান সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে আরিফকে জড়িয়ে ধরে কানে কানে কিছু বলল। মিম ব্যাগ থেকে টাকা বের করে জুসের বিল দিয়ে আরিফদের পাশ কাটিয়ে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেল। মিনিট দুয়েকের মধ্যে আরিফ ছুটতে এসে পেছন থেকে ডাকলো, এই অগ্নি দাঁড়াও। মিম ডাক শুনে ফিরেও তাকায়নি, নিজের মতো হেঁটে যাচ্ছে। আরিফ অকস্মাৎ মিমের হাত চেপে ধরে শক্ত কণ্ঠে ধমক দিল, আমি কিন্তু দাঁড়াতে বলেছি তোমাকে। মিম ফোঁস করে শ্বাস ছেড়ে মাথা নিচু করে দাঁড়ালো। আরিফের হাত নিজের হাত ছাড়ানোর প্রবল চেষ্টা করছে। মিম রাগে কটমট করে বলল, হাত ছাড়ো আমার। সবার সামনে কোনো সাহসে কাজিন বললে আমাকে? আমি তোমাকে কাজিন মানি না। আর কাছের মানুষ মানে কি? আমি কোন দিক দিয়ে তোমার কাছের মানুষ হই? এই যা, 3 দিনের ব্যবধানে আপনি থেকে সরাসরি তুমিতে নেমে এলে। আমার সম্মান কোথায় গেল? এত সম্মান পাওয়ার যোগ্যতা তোমার নেই, তাই আপনি বলার কোনো প্রয়োজনে নেই। আপনি তুমি যাই রাখো সমস্যা নেই, শুধু তুই ডেকো না। বয়সে তোমার থেকে বড়, এটা অন্তত মাথায় রেখো। সেসব বাদ দাও, আগে বলো, আমান ভাইয়া কি আজে বাজে কথা বলছিল তোমাকে? সেসব জেনে তুমি কি করবে? আবার বলছি, তুমি আমার কাজিন কিংবা কাছের মানুষ কিছুই না, তাই অধিকার দেখাতে এসো না। আরিফ গলা খাকারি দিয়ে আস্তে করে বলল, আমি আগেই বলেছিলাম তোমার সাথে বন্ধুত্বের সম্পর্ক কখনো হবে না আমার। আজ আবার বলছি, তুমি আমার ঝগড়া করার একান্ত সঙ্গী। তোমার জন্য আমার মন সর্বদা বন্দী। মিম কপাল কুঁচকে বিড়বিড় করল, তোমার সাথে শত্রুতা করার ঝগড়া করার বিন্দু মাত্র ইচ্ছে আমার নেই। তুমি তোমার মতো থাকো আর আমাকেও আমার মতো থাকতে দাও। আমার ভাবনায় তুমি সমুদ্র, তোমার ভাবনায় মরুভূমি আমি। তুমি অমানিসার রাতে পূর্ণিমার চাঁদ, তোমার জীবনে আমি সর্বনাশ। তোমার চোখে আমি রোদের ঝলক দেখি, অথচ আমার চোখের বিষাদের বৃষ্টি তুমি দেখো না। তোমাকে ছাড়া আমি নিঃস্ব। তুমি কি তা বুঝো না প্রিয়? মিম কপাল কুঁচকে বিড়বিড় করলো, তোমার কি মাথায় সমস্যা? কি আবোল তাবোল বলছো? আরিফ মুচকি হেসে জবাব দিল, তুমি বললে পাগল হয়ে ঘুরবো লালবাগ কেল্লাতে। তুমি বললে নীল দিগন্তে উড়বো সাদা রঙের ঘুড়িতে। মিম বেকুবের মতো কিছুক্ষণ তাকিয়ে থেকে অকস্মাৎ বলে উঠল, তুমি ভাই যা খুশি করো, আগে আমার হাতটা ছাড়ো। হাত ছাড়িয়ে যাবে কোথায়? চলো না, স্বপ্নপুরীতে গা ভাসাই। মিম তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে হুঙ্কার দিল, আমার হাতটা ছাড়ো, নয়তো আজকেই ভাইয়াদের বিচার দিব। এখন আর নাম পরিচয় দিতে সমস্যা হবে না। যাও বলো গিয়ে, আমিও বলবো। তুমি কি বলবে? তুমি যে থার্ড ক্লাস এক ছেলের সাথে রেস্টুরেন্টে বসে জুস খাচ্ছিলে, এটা আমি সুন্দর মতো ভাইয়াদের বলে দিব। প্রয়োজনে প্রমাণ সহ দেখাবো। ছি, তুমি এত নিকৃষ্ট! ভেবেছিলাম ফুপির কথা চিন্তা করে জান্নাত আপুর বিয়ের দিনের ঘটনা ভুলে তোমাকে ক্ষমা করে দিব, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। আজকের পর আমার সাথে কথা বলতে আসলে এর ফল খুব খারাপ হবে। ভাইয়াদের বললে তোমার পা ভেঙে হকি খেলবে, দেখে নিও। বাঁচিয়েছি বলে কোথায় ধন্যবাদ জানাবে আমায় তা না, উল্টো থ্রেট দিচ্ছ। ঠিক আছে, তুমি আমার পা ভাঙার ব্যবস্থা করো, আর আমি তোমার রাগ দেখি, কে জিতে আর কে হারে। তুমি কি চ্যালেঞ্জ করছো আমাকে? আরিফ তপ্ত স্বরে বলল, তুমি বললে তাই। মিম রাগান্বিত কণ্ঠে বলল, শুধু শুধু পা ভাঙানোর শখ কেন জাগছে তোমার? তার থেকে আমার সাথে কথা না বললেই হলো। তুমি তোমার মতো চলো, আমি আমার মতো। আমার চিন্তা তোমার করতে হবে না প্রিয়। তুমি নিজেকে নিয়ে ভাবো, আর আমি তোমাকে। মানে কি বললে? কিছু না, তুমি এখনো অবুঝ। অবুঝ বয়সে বেশি বোঝার চেষ্টা করলে সব চুল অকালে ঝরে যাবে। চরম বিরক্তিতে মিম ঠোঁট বাঁকালো। বিড়বিড় করে আরিফকে খানিক বকেও নিল। আরিফের চাউনিতে উসখুস হাবভাব দেখে মিম বুঝে নিল এই ছেলের সঙ্গে কথা বলাই বৃথা। কোনো দিকে না তাকিয়ে দ্রুত হাঁটতে শুরু করলো। আরিফ সে পথে চেয়ে শান্ত গলায় পড়ল, কোনো এক কাক ভরে আমাকে নিয়ে ভাবতে ইচ্ছে হলে নীরবে ভেবে নিও খানিকক্ষণ। হৃদয়ের অচল দশা উপলব্ধি করতে পারলে বুঝে নিও আমার ভালোবাসায় জড়িয়েছে তোমার মন। সেদিন আমি তোমার বাঁকা ঠোঁটের লাজুক হাসির কারণ হব, তোমার মনে ঝড় তোলা শিরর আইলা হব। প্রণয়ের বাঁধনে আবদ্ধ দুটো ব্যাকুল মনের সন্ধিতে আজ বিভ্রমের কোনো আভা নেই। উপেক্ষিত পথের ছায়াতরুতে সৌহার্দ্যপূর্ণ মুহূর্তে নিসর্গ থমকে গেলে বোধহয় খুব ভালো হতো। একটা কদম গাছের শুকনো পাতা ঝড়ো হাওয়ার মতো উড়ে এসে দুজনের মাঝখানে পড়ল।
মনে হলো যেন দুজনের আশনাইতে ইচ্ছাকৃত বাধা সৃষ্টি করলো। তটস্থ হয়ে বন্যা নজর সরালো, অন্যমনস্ক চোখে তাকালো অজানায়। তানবীরের অবসন্ন চেহারার প্রাণপূর্ণ হাসিটা আজ একটু বেশি স্পষ্ট। অকস্মাৎ প্রীতিকণ্ঠে বলল, ঘন কুয়াশায় মোড়া গহন রজনীতে, নীরবতায় নিস্তব্ধ স্বপ্নের শহরে একদিন তোমাকে নিয়ে হারিয়ে যাব, যেখানে ঝুম বৃষ্টির মতো প্রেমের পুষ্প ঝরবে, সেই পুষ্পের সুরভিতে তোমার মন রাঙাবে, চারদিকে অগ্নিশিখার উষ্ণ হাওয়া বইবে, প্রণয় লহরীতে সাঁতার কাটবো, বদনাম হলে না হয় প্রেমাগ্নিতে অন্তর পুড়াবো, হয়তো আমার তৃষ্ণাতেও হৃদয়ের তেষ্টা সেদিন চিরতরে নিষ্পন্ন হবে, আমার দিশেহারা মন নতুন দিশা পাবে। স্বর্ণলতা, তুমি কি যাবে আমার সঙ্গে? বন্যার অসরল দৃষ্টি সরল হলো, লজ্জাপীড়িত কণ্ঠে ছোট করে বলল, আপনি বললে যেতেই পারি, কিন্তু আম্মু বলেছেন যেখানেই যাবি সন্ধ্যার আগে বাসায় ফিরবি। বন্যার মুখের এহেন কথায় তানভীর হা হয়ে রইল, দৃষ্টিতে চরম হতাশা। ভরাট কণ্ঠে খানিক বিড়বিড় করলো। বন্যা মুখ টিপে হাসছে। বন্যার আকুল নয়নের প্রখর চাউনিতে তানভীরের অধরে কৃষকায় হাসি ফুটল। চটজলদি মুখ ফুলিয়ে চোয়াল শক্ত করলো, ভ্রু উঁচিয়ে বলল, ধরিবাজ মেয়ে, বনুর সঙ্গে মিশতে মিশতে তুমিও বনুর মতো ফাজিল হয়ে যাচ্ছ। কোনো ব্যাপার না, তোমার আব্বু আম্মুর থেকে অনুমতি নিয়ে তারপরেই নিয়ে যাব তোমাকে। কিভাবে? বারে, বিয়ে হলে তুমি আমার পার্মানেন্ট সম্পত্তি হয়ে যাবে না? তখন ইচ্ছে হলে সারা রাত ঘুরতে পারবো, কেউ কিছুই বলতে পারবে না। উল্টো তুমি কোথাও যেতে চাইলে আমার থেকে অনুমতি নিয়ে যাবে। ভাবতেই জামাই জামাই ফিল পাচ্ছি। বন্যা মৃদুস্বরে বলল, আমি সবসময় ভাবতাম আপনি খুব রাগী, চুপচাপ থাকতে পছন্দ করেন, প্রয়োজন ছাড়া কথাই বলেন না, অকারণে হাসা তো অনেক দূরের ব্যাপার। তো এখন কি মনে হচ্ছে তোমার? আমি কেমন? সত্যি বলতে নতুন করে কিছু ভাবিনি। মানে, তুমি আমাকে নিয়ে একটু ভাবো না? এখন এত ভেবে কি হবে? তার থেকে বরং পরে ভাববো। এই মেয়ে, তুমি কি আমাকে গুরুত্ব দিচ্ছ না? বন্যা বসা থেকে উঠে তানবীরের সামনে দাঁড়ালো, ভ্রুযুগলে ভাঁজ ফেলে তপ্ত স্বরে বলল, আপনিও তো আমাকে গুরুত্ব দিচ্ছেন না। কখনো ভালোবেসে স্বর্ণলতা বলছেন, আবার কখনো এই মেয়ে। আপনি আগে নিজের মনকে জিজ্ঞেস করুন, মন কি চায় সেটা জানুন। এতদিন এই মেয়ে ওই মেয়ে বলেছেন আমি কিচ্ছু মনে করিনি, কিন্তু এখন আমি মনে করছি। ভালো না লাগলে আমাকে ডাকবেন না, তবুও এই মেয়ে ওই মেয়ে বলবেন না। তানভীর এবার হেসে ফেলল, বন্যার চোখে চোখ রেখে স্পষ্ট দৃষ্টিতে চেয়ে বলল, যাক, তুমি আমাকে গুরুত্ব না দিলেও তোমার মন তো দিচ্ছে। আর কখনো এই মেয়ে ওই মেয়ে বলবো না। তোমাকে স্বর্ণলতা ডাকলে আপত্তি নেই তো? বন্যা এপাশ ওপাশ মাথা নাড়ালো। তানভীর শুধালো, তোমাকে স্বর্ণলতার নাম দেওয়ার কারণ কি জানো? আপনিই বলুন। তুমি যেহেতু বিজ্ঞানের স্টুডেন্ট, তাই তুমি তো খুব ভালোভাবেই জানো স্বর্ণলতা একটা পরজীবী উদ্ভিদ। এদের শক্তি এতটাই বেশি যে কখনো কখনো আশ্রয়দাতা উদ্ভিদের মৃত্যুর কারণ পর্যন্ত হয়ে থাকে। উদ্ভিদটা বিষাক্ত হলেও তার আবার ঔষধি গুণও আছে। আবার শুনেছি স্বর্ণলতা অর্থ নাকি সুন্দরী ললনা। তার সব বৈশিষ্ট্যই কেন জানি তোমার সাথে খুব মিলে যায়। তুমি সুন্দরী, তবে রাগী। সবই বুঝো, তবুও কাউকে বুঝতে দাও না কিছু। আমাকে ভালোবাসো ঠিকই, কিন্তু সহজে প্রকাশ করতে চাওনি। আমার সাথে ঘটে যাওয়া একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মনস্থির করেছিলাম, আর যাই হয়ে যাক, কখনো কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্কে জড়াবো না। কলেজের মেয়ে তো দূরে থাক, তোমার দিকে পর্যন্ত কোনোদিন অন্য নজরে তাকাইনি। কিন্তু তবুও তুমি আমাকে পুরোপুরি বেসামাল করে দিলে। আমি মাসের পর মাস যুদ্ধ করেও নিজেকে বাঁচাতে পারলাম না। যত দিন যাচ্ছিল তুমি স্বর্ণলতার মতো তোমার ঘোরে আষ্টে পিষ্টে জড়িয়ে নিচ্ছিলে আমাকে। তাই আমি তোমার নাম দিয়েছি স্বর্ণলতা। আমি চাই তুমি সারা জীবন তোমার ঘোরে আগলে রাখো আমায়। আপনি যেহেতু চাইছেন, তাহলে স্বর্ণলতা হয়ে আপনার মনটাকে আবৃত করে নিজের নামে দখলবন্দি নিব। আপনি কি বলেন? আদ্যন্ত আমিটাই তো তোমার। তুমিই না আমার মনোপিঞ্জর পাতা শূন্য গাছের মতো। নীতিবিরুদ্ধ দখলদারি তো অনেক আগেই নিয়ে নিয়েছো। এখন কেবল বৈধ দখলদারি নেওয়ার অপেক্ষা। সেটা বোধহয় এত সহজ হবে না। তুমি এসব নিয়ে চিন্তা করো না। তোমার দায়িত্ব আমাকে ভালোবাসা, আমার পাশে থাকা। তোমাকে বউ করে আনার দায়িত্ব আমার। আচ্ছা, সেসব পরে দেখা যাবে। সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে তো।
তানবীর অকস্মাৎ বন্যার হাত চেপে ধরে বলল, যেতে না দিলে কিভাবে যাবে? সন্ধ্যার পর হয়ে গেলে তোমার খবরই আছে। আমি আম্মুকে কল দিয়ে বলবো আপনি আমাকে কিডন্যাপ করেছেন। তানবীর চমকে গিয়ে হাত ছেড়ে দিল। সরু নেত্রে তাকিয়ে ভরাট স্বরে বলল, তুমি তো বিয়ের আগেই আমার রেপুটেশন নষ্ট করে ফেলবে মনে হচ্ছে। আমি মিথ্যা কিছু বললাম কি? স্টুডেন্টের বাসার সামনে থেকে কিডন্যাপ করে এনেছেন আমাকে। আপনার জন্য আজ একটা টিউশন মিস দিতে হলো। নিজের রেপুটেশন যদি বাঁচাতে চান, সে যেখান থেকে আমাকে এনেছেন সেখানে নামিয়ে দিয়ে আসুন এক্ষুনি। কিডন্যাপ যেহেতু করেছি, সাথে একটু অন্যায় করে ফেলি নাকি? যতই হোক, কিডন্যাপার বলে কথা। বন্যা সজোরে ২-৩ কদম পিছিয়ে এপাশ ওপাশ মাথা নেড়ে বলল, কখনোই না। আপনি এমন করলে আমি কিন্তু আমার ভাসুরকে কল দিব। ভাসুরের কথা শুনে তানবীর থমকালো, ভ্রু কুচকে বিড়বিড় করলো, আমাকে কিডন্যাপার বলছো তুমি? ভাইয়া তো বলেনি। তাহলে বাঁচার জন্য এখন ভাইয়ার নাম নিচ্ছ কেন? তোমাকে নিয়ে আসার সময় বলেছো আমি নাকি বাজে ছেলে। সেই বাজে ছেলের উপর ভরসা করে এতক্ষণ বসে আছো। বসে বসে সন্ধে করলে কেন? বাজে ছেলেরা বাজে কাজ করবে, এটাই তো স্বাভাবিক, তাই নয় কি? সরি সরি, তখন মনের অজান্তে বলে ফেলেছিলাম। আমি আমার সব কথা ফিরিয়ে নিচ্ছি। আপনি কিডন্যাপার হলেও খুব ভালো ছেলে। এবারের মতো মাফ করে দিলাম। এরপর মনের অজান্তে মুখ ফসকে অথবা স্বপ্নেও যদি আমার নামে বাজে কথা বলো, তাহলে কিন্তু আর কোনো মাপ পাবে না। স্বপ্নে বললে আপনি কিভাবে জানবেন? তোমার স্বপ্নে আমি ঘুর ঘুর করব। যখনই আমাকে নিয়ে বাজে কথা বলবে, শাস্তি স্বরূপ তখনই তোমার গালে। না থাক, এখন বলবো না। বন্যা কম্পিত কণ্ঠে চেঁচালো, ছি, আপনি এত। তানবীর হকচকিয়ে তাকিয়ে বলল, আমি কি? বাক্য সম্পূর্ণ করো ঝটপট। বন্যা ঢোক গিলে ধীর কণ্ঠে বলল, আপনি এত মহৎ একজন ব্যক্তি। আপনার সাথে পরিচয় না হলে আমি তো জানতামই না। দোয়া করি আপনি আরো মহৎ হন। শুধু কথায় একটু লাগাম টানুন আর আমাকে অর্ধেক রাস্তা পর্যন্ত পৌঁছে দিয়ে আসুন। অর্ধেক রাস্তা কেন? আজ তোমাকে শ্বশুরবাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো। কার শ্বশুরবাড়ি? তানভীর নিঃশব্দে হাসল, কিঞ্চিত চাপা স্বরে বলল, আপাতত আমার শ্বশুরবাড়ি পর্যন্ত দিয়ে আসি। চাকরি হলে না হয়ে তোমার শ্বশুরবাড়িতে নিয়ে যাব। বন্যার অকপট দুচোখ ঝলমলিয়ে উঠল। অন্তরিক্ষে রঙিন স্বপ্ন দৃশ্যপট হলো। লাজুক হাসিতে হৃদয়ের তেষ্টা আড়াল করার চেষ্টা করলো। আবির মাত্রই বাসায় এসেছে। সিঁড়ি পর্যন্ত যেতেই মালিহা খান ডাকলেন, আবির, সোফায় বসো। মায়ের গুরুতর কণ্ঠ শুনে আবির চুপ করে বসলো। পকেট থেকে ফোন বের করে সময় দেখলো। হালিমা বেগম বললেন, ভাইজান তোর জন্য মেয়ে পছন্দ করেছেন। বলেছেন তোর পছন্দ হলে বিয়ে করাবেন। এটা কি ফুপির পক্ষ থেকে কথা বলার শাস্তি নাকি? তা তোর আব্বু ভালো বলতে পারবেন। মেয়ে দেখবি? না, আমার সময় নেই। আবিরের গুরুতর কণ্ঠের জবাব। অকস্মাৎ মালিহা খান ডাকলেন, এই আবিরের জন্য শরবত নিয়ে আয়। আবির ঝটপট বলল, আমি এখন শরবত খাবো না। কথা শেষ করার আগেই শাড়ি পরা একজন মাথায় ঘোমটা দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে আসতে লাগলো। আবির কপালে ভাঁজ ফেলে সেদিকে তাকালো। চোখের পলকে দৃষ্টি সরিয়ে নিল। কাঁপা কাঁপা হাতে আবিরের সামনে শরবতের গ্লাস ধরে মধুর কণ্ঠে বলল, আপনার শরবত। কিছুটা ঝুঁকার কারণে মাথা থেকে ঘোমটা সরে গেছে। সুপরিচিত কণ্ঠস্বর শুনে আবিরের দুচোখ সরু হলো। সরাসরি তাকালো সেদিকে। মেঘের দৃষ্টিতে দৃষ্টি মিলতেই আলগোছে চোখ মারল মেঘ। বাকরুদ্ধ আবির মেঘকে দেখে স্তম্ভিত হয়ে গেল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। কথা নেই বার্তা নেই। শাড়ি পরে মাথায় ঘোমটা দিয়ে বউ বউ ভাব নিয়ে বাড়িতে ঘুরঘুর করছে। বিষয়টা দেখতেও দৃষ্টিকটু লাগছে। আবির তপ্ত স্বরে বলল, এসব কি? মেঘ ঘোমটা টেনে লাজুক হেসে বলল, এভাবে তাকাবেন না, আমার লজ্জা লাগছে। শরবত কেমন হয়েছে বলুন। মালিহা খান এগিয়ে আসতে আসতে ছোট্ট করে আওড়ালেন, ঠিক আছে? আবির শরবতের গ্লাসে চুমুক দিল কিনা। আম্মুর চোখের দিকে তাকিয়ে কোনো মতে বলল, বেশি মিষ্টি। শরবত নাকি মেঘ? মালিহা হালিমা দুজনের ঠোঁটের রহস্যময় হাসি। মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। আবির জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মোলায়েম কণ্ঠে বলল, দুটোই। হালিমা বেগম নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন করলেন, মেঘ কি পছন্দ হয়? আবির হকচকিয়ে মেঘের দিকে তাকালো। বিস্ময়ে বিহ্বল দুচোখ। লজ্জায় অসার মেঘ শাড়ির আঁচলে আঙুল প্যাঁচাচ্ছে আর মুচকে মুচকে হাসছে। আবির নিষ্পলক চোখে মেঘকে দেখছে।
মামুনির বলা কথাটা কানের কাছে বারবার বাজছে। বুকের ভেতর তোলপাড় চলছে। মেয়ে পছন্দ হয়েছে মানে কি? আব্বুর পছন্দ করা মেয়ে কি তবে মেঘ? কিন্তু কিভাবে? আবিরের আম্মু বললেন, তোর আব্বু মেঘকে তোর জন্য পছন্দ করেছেন। আবির অবাক দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করলেন, আব্বু পছন্দ করেছেন? তোরা যখন ছোট ছিলি তখন থেকেই মনে মনে ঠিক করে রেখেছিল, এতদিনে বিষয়টা প্রকাশ পেয়েছে। পছন্দ বলতে এমন না যে তোকে বিয়ে করতেই হবে। তোদের আপত্তি থাকলে কেউই জোর করব না। সব ইচ্ছে তোদের। সকালে মেঘকে জিজ্ঞেস করলাম, সে বলল রাজি। তাই তোকে জিজ্ঞেস করছি। আবির আস্তে ধীরে ঢোক গিলল। মেঘকে এক নজর দেখে জিভ দিয়ে ঠোঁট ভেজালো। অতঃপর শান্ত গলায় বলল, আব্বু যেহেতু পছন্দ করেছে আমি কিভাবে না করি। তোমরা তো জানোই তোমাদের পছন্দই আমার পছন্দ। আবিরের কথা শুনে মেঘের আম্মু ও আবিরের আম্মু একসঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। এদিকে মেঘের মাথায় যেন তাল গাছ ভেঙে পড়েছে। কি নাদান ভাব নিয়ে বসে আছে আবির। মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানে না। এমন নাটকবাজ ছেলে জীবনে প্রথম দেখছে। আম্মুরা সকালে মেঘকে বিয়ের কথা বলেছিল। আব্বু বড় আব্বু রাজি শুনে খুশিতে আত্মহারা হয়ে বোকা মেঘ 1 সেকেন্ড সময় না নিয়ে বলে দিয়েছিল, আমিও আবির ভাইকে পছন্দ করি। অথচ আবির কি সুন্দর বাবা মায়ের বাধ্য সন্তানের মতো আচরণ করলো। কে বলবে এই ছেলেই কিছুদিন আগে মেঘকে বলেছিল, কেউ রাজি না হলে বাড়ি থেকে উঠিয়ে আনবো তোকে। কোথায় গেল সেই দাপট? মেঘের মনটা ভেঙে খণ্ড বিখণ্ড হয়ে যাচ্ছে। রাগে দুঃখে ঠোঁট উল্টে বলে বসলো, আমি বিয়ে করব না। হালিমা বেগম কিঞ্চিত চেতে গেলেন। গোল গোল চোখে তাকিয়ে বললেন, সকাল থেকে তো খুশিতে লাফাচ্ছিলি, এখন হঠাৎ কি হলো? মেঘ মলিন গলায় বলল, আম্মু, বিয়েটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আমি সামান্য একটু রাগ করেছিলাম বলে তোমাদের আদরের ছেলে 9 বছর আমার সঙ্গে কথা বলেনি। একবার ভাবো, বিয়ের পর আমি রাগ করলে উনি তো জঙ্গলে ফেলে দিয়ে আসবেন আমাকে। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে চেঁচালো, আমি কি কথা বলার চেষ্টা করিনি? মেঘ ভেঙচি কেটে অন্যদিকে মুখ ঘুরিয়ে আবারও বলল, আম্মু, আমি তোমাদের একমাত্র মেয়ে। জেনে শুনে আমাকে নদীতে ফেলে দিও না প্লিজ। মেঘের শীতল কণ্ঠস্বরে হালিমা বেগমের বুকের ভেতর কম্পন অনুভব হলো। মুহূর্তেই চেহারা মলিন হলো। এই বাড়ির প্রতিটা মানুষই রাগী। যেমন রাগ মেঘের, তেমনি আবিরের। মেয়ের সুখের কথা ভেবে রাজি হয়েছিলেন তিনি। এই সুখ মেয়ের জীবনে কাল হয়ে দাঁড়াবে না তো। ঘুমন্ত মেঘকে দেখে আবিরের মন পিঞ্জরে প্রাণচাঞ্চল্য গতি হারাচ্ছে বারবার। মনের অজান্তেই বুক খুঁড়ে প্রশান্তির শ্বাস বেরিয়ে এলো। তন্দ্রা ঘুরে ডুবন্ত মেঘের বিচলনে ঘন কালো এলোমেলো চুল চোখ মুখ কিঞ্চিত ঢেকে ফেলেছে। আবিরের নিষ্পলক চোখের চাউনিতে ঈষৎ বিঘ্ন ঘটায় আলগোছে ভ্রু কুটালো। নিঃশ্বাসে বিরক্তির অভিপ্রায় প্রকাশ করলো। খুব যত্নের সহিত 2 আঙ্গুলে চুলগুলো সরিয়ে আলতোভাবে চুমু এঁকে দিল ললাটে। আবিরের নিগুড় স্পর্শে মেঘ সহসা নিভু নিভু চোখে চাইল। চোখাচোখি হলো দুজনের। আবিরের ঠোঁটে দুষ্টু হাসির ঝলক দেখে মেঘ কুণ্ঠায় চোখ সরালো। ক্ষীণবক্ষের তীব্র কম্পন থামাতে আবিরের বুকের উপর থেকে সরে যেতে চাইল। কিন্তু আবিরের শক্তপোক্ত হাতের বাঁধন থেকে নিজেকে এক চুল সরাতে পারল না। মেঘ আবিরের বিয়ের 1 মাস পূর্ণ হতে চলল, অথচ লজ্জায় অসার মেঘের লজ্জা কাটেনি এখনো। আবিরের তৃপ্ত দুচোখ চকচক করছে। বিয়ের পর থেকে আবির ভয়ঙ্কর আবেশে জড়িয়ে আছে। মেঘের বন্ধ চোখের পাতা আর কম্পিত অধর দেখে আবির আনমনে হেসে অত্যন্ত মোলায়েম কণ্ঠে বলল, তুমি আমার বহু প্রতীক্ষিত একান্ত অভিলাষ, হৃদয়ের মণিকোঠায় সংগোপনে রাখার নির্মম প্রয়াস। আমার অবিচ্ছেদ্য প্রণয়ের উত্তাপ তুমি। সকাল সন্ধ্যা সর্বনাশের কারণটাও শুধু তুমি। বুকের ভেতর চলমান ইতস্ততা কাটিয়ে মেঘ চোখ পিট পিট করে তাকালো। আবিরের হাসি মাখা অধর আর ব্যগ্র চোখের চাউনি দেখে মেঘ হেসে ফেলল। মেঘ ঘুম ঘুম কণ্ঠে শুধালো, আপনার ঘুম কখন ভেঙেছে? ডাকেননি কেন আমাকে? আবির ক্ষীণ হেসে বলল, রাত থেকে মাথা ব্যথা করছিল, ঘুম ভেঙেছে অনেকক্ষণ। তোমাকে দেখছিলাম তাই ডাকতে ইচ্ছে হয়নি। মেঘ অকস্মাৎ আবিরের কপালে হাত রাখলো। জ্বর পরীক্ষা করতে করতে শুধালো, রাতে জ্বর এসেছিল কি? এখনো কি মাথা ব্যথা আছে? জি না ম্যাম, জ্বর আসেনি। আর মাথা ব্যথা বোধহয় তোমার স্পর্শ পেয়ে উধাও হয়ে গিয়েছে। মেঘ ঠোঁট বেঁকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমাকে কি আপনার বেলুন মনে হয়? আপনি যখন খুশি ফু দিবেন আর আমি ফুলে ফেপে আকাশে উড়ে যাব? এত বোকা পেয়েছেন আমাকে?
আজকে আমার অনুপস্থিতিতে আপনার মাথা ব্যথা হচ্ছে, কাল পেটে ব্যথা হবে, পরশু বুকে ব্যথা হবে, তারপর দিন পুলিশ আমাকে সিরিয়াল পেইনার ভেবে থানায় নিয়ে যাবে। মনে মনে এই পরিকল্পনা করছেন, তাই না? আবির নিঃশব্দে হাসল কেবল। মেঘ ফের বলল, বিয়ের আগে বহু সত্যি মিথ্যে বলে আমাকে আপনার প্রেমে পড়তে বাধ্য করেছেন। সে পর্যন্ত ঠিক ছিল। আপনার ভাগ্যও ভালো ছিল যে আমি আপনাকে বিয়ে করার জন্য খুব সহজে রাজি হয়ে গিয়েছিলাম। নয়তো আপনি এখন স্টেশনের চত্বরে ঘুরে ঘুরে গাইতেন, তুমি চলে গেছো তাই বিরহের গান গাই, ঘুম নেই দুটি চোখে বুকেরই ব্যথায়, আজও প্রতি রাত জেগে থাকি তোমার আশায়, আর আমি অন্য কোথাও সুখে শান্তিতে সংসার করতাম। আবির মৃদু হেসে বলল, আমার কণ্ঠে বিষাদের গান শোনার খুব ইচ্ছে, তাই না? চিন্তা নেই, তোমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখবো না আমি। নিজের জন্য না হোক, তোমার জন্য হলেও একদিন গাইবো। কোন গান গাইবো সেটা এখন বলবো না। তোমার বিয়ে বিয়ে ফিলটা শেষ হলে প্রমাণ সহ সব কিছু যখন সামনে ধরবো, তখন তুমি কান্না করবে আর আমি গান গেয়ে তোমাকে সান্ত্বনা দিব। কিসের প্রমাণ? আমি বা কাঁদবো কেন? শুনেন, আমাকে কাঁদানো কিন্তু এত সহজ না। আমি এখন আর পিচ্চি মেঘ নেই। আবির মলিন হেসে বলল, সেটা সময় হলেই বোঝা যাবে। প্রকৃতির অতুলনীয় রূপ মেঘকে আঁকড়ে ধরেছে, চাইলেও নজর সরাতে পারছে না। আবির কাছাকাছি আসতেই মেঘ আবিরের দিকে ঘুরে দাঁড়ালো। লম্বা চওড়া আবিরের মুখ দেখার জন্য সহসা চোখ তুলে তাকালো। আবিরের মন্ত্রমুগ্ধ চাউনিতে এক আকাশ মুগ্ধতা। আবির শিথিলভাবে পরপর দুবার ভ্রু নাচাতেই মেঘ সহলাজে দৃষ্টি সরালো। অদূরে সারি সারি শিমুল গাছের পানে চাইল। সূর্যের শোভমান আলোতে মেঘের গালের পাশে কৃষ্ণবর্ণের বিউটি স্পটটা ঝলমল করছে। আবিরের মাথায় হঠাৎই দুষ্টু বুদ্ধি খেলল। আশেপাশে নজর বুলিয়ে অকস্মাৎ মেঘের গালে চুমু খেয়ে বসল। হঠাৎ বজ্রপাতের মতো চমকালো মেঘ, ঝড়ের বেগে শরীর শিহরিত হলো। বিহ্বল চোখে তাকালো। বাসর রাতেও মনে হয় এতটা লজ্জা পায়নি। আবিরের মোহঘরে আবদ্ধ মনটা অনবদ্য অনুরক্তিতে আবিরের রাঙা আকাশে উড়ে যেতে চাইছে। আকাশের বুকে জমে থাকা শুভ্র মেঘেদের জানিয়ে দিতে চাইছে আবিরের মোহে মোহিত মেঘ। আবিরের উৎসুক চাউনিতে গভীর প্রেম নিবদ্ধ, চোখে মুখে ইতস্ততার ভাব পর্যন্ত নেই। কেউ দেখে নিল কিনা ভেবে মেঘ চটজলদি আশেপাশে নজর বুলাতে লাগলো। আবির পেছন থেকে দুহাত সামনে এনে মেঘের মাথায় শিমুল ফুলের মুকুট পরিয়ে দিল। পুষ্পশোভিত মনোমুগ্ধকর পরিবেশ। শিমুল পুষ্পের মুকুটে মেঘকে শিমুলের রানী মনে হচ্ছে। রংধনু শাড়ি, মাথায় শিমুল ফুল, হাত ভরা কাচের চুড়িতে ঠিক যেন অপরূপা লাগছে। আবির হেসে বলল, মাশাল্লাহ। ভাবতেই অবাক লাগে, যাকে এক নজর দেখার জন্য আমি সর্বক্ষণ ব্যাকুল হয়ে থাকতাম, অভিমানী সেই পিচ্চি মেয়েটা এখন আমার বউ। অকস্মাৎ গুরু গম্ভীর কণ্ঠে আওড়ালো, বিয়ের আগে নাটক করেছিলে কেন? মেঘ মুচকে হেসে বলল, নাটক করিনি, তবে আলহামদুলিল্লাহ আমি আমাকে দেওয়া কথা রাখতে পেরেছি। কি কথা রাখতে পেরেছো? বারে, আমি তো আগেই বলেছিলাম আপনাকে বিয়ে করলে আমি জিতে গিয়েও হেরে যেতাম। কারণ আপনার প্রকাশিত অপ্রকাশিত ভালোবাসার সামনে আমার ভালোবাসার কোনো অস্তিত্বই থাকতো না। তাই আপনার ভালোবাসাকে উপেক্ষা করে আমি আব্বুর পছন্দের ছেলেকে বিয়ে করেছি, যার মনের অসুখের সুখ পাখি হব আমি, নিভৃত রজনীর একান্ত সঙ্গী হব। আমি চিৎকার করে পুরো পৃথিবীকে জানিয়ে দিব, মেঘের নিকট আবিরের আমৃত্যু ভালোবাসার অকাল মৃত্যু ঘটেছে। আমাকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষার খুন হয়েছে। মাহাদিবা খান মেঘ এক ছলনাময়ী নারী, ভালোবাসার খুনি। আজ থেকে এক নতুন পরিচ্ছেদের প্রস্তাবনা হবে, যার সূচনা ও সমাপ্তিতে থাকবো আমি, আর মধ্যমণি হবেন আপনি। ক্ষণে ক্ষণে আপনাকে মনে করিয়ে দিব আপনি আমাকে ভালোবেসেছেন আর আমি আপনাকে বিয়ে করেছি। আবিরের নিষ্প্রভ চাউনি অনাবিল হলো। বেদনার্ত মন প্রফুল্ল হতে বেশি সময় লাগলো না। মেঘের মাসুম চেহারার নির্ভেজাল হাসি দেখে আবির শব্দ করে হাসল। রোদের ঝলক, সে সাথে অমায়িক হাসির হেতুকে আবিরের চেহারার ঔজ্জ্বল্য বেড়েছে দ্বিগুণ। আবিরের ঠোঁটে রহস্যময় হাসি দেখে মেঘের হাস্যমুখ কমে এলো। নেত্রযুগল সংকুচিত করে গভীর কণ্ঠে শুধালো, এভাবে হাসছেন কেন? আবির মুখ ফুলিয়ে শ্বাস ছেড়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, আমার হাসির কারণ নাই বা জানলে। কুণ্ঠার সাথে মেঘের চঞ্চলতাও কমে এসেছে।
মেঘ হঠাৎই অবেকুল কণ্ঠে শুধালো, একটা কথা জিজ্ঞেস করব? হুম। সবার বিয়েতে কত সুন্দর কাবিনের অনুষ্ঠান হয়, স্বাক্ষর করা অবস্থায় ছবি তুলে আপলোড করে। আমাদের বেলায় এমন হলো কেন? কাবিন একবারই হয়, বারবার হয় না, তাই। মানে? কিছু না, সময় হলে জানতে পারবে। আমার আরেকটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? আপনি আমাকে ভালোবাসেন এটা আমি জানি, কিন্তু ঠিক কতদিন যাবৎ ভালোবাসবেন? ঠিক কতদিন যাবৎ ভালোবাসেন? আবির ঈষৎ হেসে মেঘকে একটা হলুদ রঙের লেফাফা দিল। মেঘ ভ্রু কুঁচকে আওড়ালো, কি এটা? আবির কিছু বলল না। মেঘ ধীরস্থিরভাবে লেফাফা খুলে একটা পত্র বের করলো। পত্রে লেখা, প্রিয় সহধর্মিণী, আমার অলীক কল্পনার সঙ্গী তুমি। গোধূলি লগ্নে বাড়ি ফেরার একান্ত অভিপ্রায়। তুমি আমার স্নিগ্ধ সকালের সুললিত গন্ধরাজ, পরন্ত বিকেলের একগুচ্ছ বাগান বিলাস। আমার শূন্য হৃদয়ের পূর্ণতা তুমি, ব্যাকুল হৃদয়ের নির্জন নির্মলা। নীল দিগন্তের উড়ন্ত মেঘেরা জানে কত স্বপ্ন উড়িয়েছি বেনামি ঘামে। তোমার মায়াবী মুখের পানে চেয়ে ভুলেছি সব যাতনা আনমনে। তোমার ঠোঁটের ওই স্নিগ্ধ হাসি দেখে আমার হৃদয়ের অন্তরালে নিরবিচ্ছিন্ন বিক্ষোভ চলে। তুমি আমার অবসন্ন মস্তিষ্কের প্রবলতা, নবা স্বপ্ন দেখার অদম্য স্পৃহা। তোমাকে হাসাতে চেয়ে বহুবার কেঁদেছি আড়ালে। তুমি আমার অপেক্ষার শেষ প্রহর, 16 বছরের প্রতীক্ষার অমূল্য পুরস্কার। তোমাকে মিথ্যা প্রতিশ্রুতি দেইনি আমি, দিয়েছি আবিরের বউয়ের স্বীকৃতি। আমি তোমাকে ভালোবেসেছি, ভালোবাসি আর আমৃত্যু ভালোবেসে যাব। ইতি, তোমার আকাঙ্ক্ষিত স্বামী। মেঘের বৃহৎ নেত্রযুগল দ্বিগুণ প্রশস্ত হলো। বিশদ চোখে তাকিয়ে আওড়ালো, আপনি আমাকে 16 বছর যাবৎ ভালোবাসেন? আবির ক্ষীণ হেসে উপর নিচ মাথা নাড়ালো। মেঘ ভীতিকর কণ্ঠে শুধালো, এত বছর কিভাবে সম্ভব? জানি না, হয়তো আমি উন্মাদ প্রেমিক ছিলাম, তাই দিন মাস বছর গণনা করতে ব্যর্থ হয়েছিলাম। মেঘ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার খুব জানতে ইচ্ছে করছে, আপনি প্রথমবার আমার প্রেমে পড়েছিলেন কবে? আপনার কেনই বা মনে হয়েছিল আমি আপনার বউ হওয়ার যোগ্য? 16 বছরের রহস্য জানতে চাই আমি। আবির আলতোভাবে মেঘের দুগাল স্পর্শ করলো। মেঘের অতল স্পর্শ চোখে চোখ রেখে সুললিত কণ্ঠে বলতে শুরু করলো, সব কথা কি জানতেই হবে? কিছু থাক না অজানা। এখনই সব জেনে গেলেই সঙ্গোপনে থাকবে কি জমা? অপ্রকাশিত কিছু ইচ্ছের মতো থাকুক না অলিখিত কিছু কথা। অবিদিত রহস্য উন্মোচনের দায়িত্বটা না হয় তোমাকেই দিলাম। শুধু একটা কথা জেনে রেখো, তুমি আমার জীবনে আগন্তুকের মতো আসা ছোট্ট একটা বাগান বিলাসের চারা। সব ঝড় ঝাপটা থেকে আগলে রাখা অক্ষুণ্ণ এক মধুবালা। আমি তোমার জীবনের কেবল একটা পরিচ্ছেদ হতে পারি, তবে তুমি আমার জীবনের অখণ্ড উপন্যাস, যার সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত শুধু তোমারই বিচরণ। তুমি ছিলে আমার আমরণ চাওয়া, আমার অব্যক্ত হৃদয়ের পরিপূর্ণ পাওয়া। মৃত্যুর আগে তোমাকে বলা আমার শেষ কথা হবে, আমৃত্যু ভালোবাসি তোকে। তুই শুধু আমৃত্যু মনে রাখিস আমাকে।